नमस्ते फ्रेंड्स। 2024 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে ইয়াং ডাক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি যেভাবে ঘনিয়ে উঠেছে, তারপর সেই বিষয়ে একেবারে চুপ করে থাকলে নিজের বিবেকের কাছেই একটা উত্তরদায়িত্ব থেকে যায়। সেই কারণেই এই ভিডিও। আমরা জানি যে অভয়া অর্থাৎ কিনা মৃত সেই ইয়াং ডাক্তার, তার মা এবং বাবা উভয়েই ইতিপূর্বেই অভিযোগ তুলেছিলেন যে অভয়া মঞ্চ বিষয়টি পরিচালনা করে সিপিএম, এবং তাঁরা এটাও বলেছিলেন যে অভয়ার মৃত্যুর পর যে বিরাট আন্দোলন গড়ে উঠেছিল সেগুলোও বামপন্থীদের দ্বারাই পরিচালিত হয়েছিল। তাঁরা ইতিপূর্বেও অভিযোগ করেছিলেন যে অভয়ার নামটাকে ব্যবহার করছেন তাঁরা, এবং অতঃপর অভয়ার মৃত্যুর পর 1 বছর কেটে যাওয়ার দিন তাঁরা কিন্তু অভয়ার মৃত্যুর 1 বছর কেটে যাওয়া উপলক্ষে তাঁর মা বাবা, মেয়েটির মা বাবা উভয়েই একটি প্রতিবাদ আন্দোলন, একটি মিছিলের ডাক দিয়েছিলেন, এবং গোটা কলকাতা জুড়ে সেই মিছিলে জনগণের বিপুল সাড়া মিলেছিল। এটা ছিল ওই অভয়ার মা বাবার ডাকা মিছিল, কোনো রাজনৈতিক দলের ডাকা মিছিল এটা ছিলই না। সন্তান হারা মা বাবা, তারা মেয়ের মৃত্যুর বিচার তারা পাননি। আমরা কেউই অভয়ার মৃত্যুর বিচার এখনো পাইনি। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত কেসটা এমনই যে কেসের বিচার দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত করতে পারেননি, এবং শুধু করতে পারেননি তাই নয়, কেসটা আবার ঠেলে দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের দিকে। ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিরাও কেউই এই মামলাটা শোনবার সাহসী পাচ্ছেন না। অর্থাৎ মামলাটা এমন, অভয়ার মৃত্যুর ব্যাপারটা এমনই ভয়াবহ, এমনই জটিল একটা কোনো কিছু, আমরা প্রত্যেকেই আন্দাজ করতে পারছি যে এটা এমন একটা কোনো জটিল বিষয়। এটা শুধুই মাত্র একটা হত্যার বিষয় নয়, ধর্ষণের বিষয় তো এটা শুধু নয়ই, শুধুমাত্র একটা হত্যার বিষয়ও এটা নয়। এর পরতে পরতে নিশ্চিতভাবেই এমন কিছু রয়েছে যেটা বিচার বিভাগও যেটাতে হাত দিতে চাইছে না। এটা তো আমাদের কাছে স্পষ্ট। তড়িঘড়ি তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় কেসটাকে ক্যালকাটা হাইকোর্টের কাছ থেকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে চলে গেলেন। তারপর কিছুদিন এটা ওটা তানা বানা করে নানা শুনানি টুনানি হলো। আমরা সেই শুনানিগুলোর ওপরেও আমি খুব একদম কান লাগিয়ে বসেছিলাম যে কি হচ্ছে, সুপ্রিম কোর্টের ভিতরে কি কথাবার্তা হচ্ছে, কতটা শোনা যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে, কতটা পড়তে পারা যাচ্ছে, এই বিষয়ে আমি সচেতন ছিলাম। কিন্তু তারপর দেখা গেল কিছুদিন পর বিষয়টাকে সুপ্রিম কোর্ট, DY চন্দ্রচূড় রিটায়ার করে গেলেন, সুপ্রিম কোর্ট কেসটাকে আবার কলকাতা হাইকোর্টের দিকে ঠেলে দিল, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও একের পর এক নিজেদেরকে রিকিউজ করে নিচ্ছেন, মামলাটা শুনতেই চাইছেন না। অর্থাৎ অভয়ার মৃত্যুর বিচার আমরা এখনো কিন্তু পাইনি, এবং কেসটা এমন কোনো জটিল কেস যে কেসটা আদালত পর্যন্ত শুনতে চাইছে না, এমনই কোনো অস্বস্তিকর কিছু বিষয় ওর মধ্যে আছে। এবং সেই হেন একটি কেসকে নিয়ে আমরা দেখেছি যে গোটা পশ্চিমবঙ্গের গ্রামগুলো প্রথমে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল, পশ্চিমবঙ্গের জেলাগুলো প্রথমে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। তারপরে পাবলিকের প্রতিক্রিয়া দেখে হঠাৎ করে কয়েকদিন বাদে, ঘটনাটি ঘটার 3-4 দিন বাদে হঠাৎ করে রাত দখল করো মেয়েরা বলে সেই কাস্তের প্রতীক নিয়ে একটা নকশালবাদী আন্দোলন কলকাতার রাস্তায় শুরু হয়ে গিয়েছিল।
কলকাতার সাধারণ মানুষ কিন্তু তখন বুঝতে পারেননি যে এই আন্দোলনটা আসলে বাম এবং নকশালবাদীরা প্ল্যান করে করছে, যাতে করে অভয়ার মৃত্যুর রহস্যের উদ্ঘাটন আদতে না হয়। যারা আন্দোলনটা গড়ে তুলেছিলেন তারা যদি চাইতেন যে অভয়ার মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হোক, তাহলে একদিনে তা হতো, কিন্তু আদতে তারা তা চাননি এবং আন্দোলনটা করেই ছিলেন মৃত্যু রহস্যকে ধামাচাপা দেওয়ার জন্য। সেটা অভয়ার মা বাবা আগেই বুঝেছিলেন। আগেই তাঁরা বলেছিলেন যে অভয়া মঞ্চ সিপিএম চালায়, জুনিয়র ডাক্তারদের আন্দোলনও সিপিএম চালায়, সবই বামপন্থীদের হাতে। ওরা অভয়াকে কেবলমাত্র একটা ব্র্যান্ডের মতো ব্যবহার করছে। তো এই প্রসঙ্গে একটি ভিডিও আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি, যেখানে অভয়ার বাবা স্পষ্ট অভিযোগ করছেন। তো সেই ভিডিওটার একাংশ এবং তার পরিপ্রেক্ষিতে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছিলেন, আসুন আমরা সেই ভিডিওটা একবার একটু শুনে নিই। প্রথমে শুনবো অভয়ার বাবা কি বলছেন এবং তারপর শুনবো তার পরিপ্রেক্ষিতে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন। অভয়ার বাবা বক্তব্য রাখছিলেন তাদের অ্যারেঞ্জ করা মিছিল সংক্রান্ত বিষয়ে। তিনি বলছিলেন যে তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে গেছেন, আলাদা আলাদা করে সকলকে অ্যাপিল করেছেন যে আপনারা সকলে আসুন, আমাদের ডাকা মিছিলে অন্তত সমস্ত রাজনৈতিক দল এক হয়ে যাক। এবং সেটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও তাই চেয়েছিল, যে এখানে রাজনীতি ভুলে মানুষ এক হোক। কারণ এটা কোনো রাজনৈতিক মিছিলই ছিল না, এটা দুই মা বাবার ডাকা মিছিল। এবং মা বাবা এমনভাবেই আসলে শুধু ওনারা সন্তান হারা হননি, গোটা পশ্চিমবঙ্গের মা বাবারা সন্তান হারা হয়েছিলেন। ফলে সকলেই চাইছিলেন যে একটা জায়গা হোক যেটা কিনা সম্পূর্ণ অরাজনৈতিক এবং যেটা মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলুক। তো সেই আবেদনটা ওরা করেছিলেন, মা বাবা করেছিলেন সব দলের কাছে। সিপিএম এর তরফ থেকে এবং এসইউসিআই এর তরফ থেকে কি বার্তা পেয়েছিলেন সেটাই অভয়ার বাবা বলছেন এই ভিডিওতে। তার পরিপ্রেক্ষিতে আমরা শুনবো সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন সেই কথা। আসুন। আপনারা সামনে আসুন কিংবা আপনারা সামনে আসুন আমরা পিছনে আসুন কিংবা আপনারা পিছনে আসুন আমরা সামনে আসুন কিংবা অন্য কোনো স্পোর্ট থেকে। আমি এসইউসিআই এবং সিপিএমকে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন আপনারা অন্য কোনো স্পোর্ট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা সেটা সিপিএমের লোককে খুব একটা দেখিনি, তারা আমার সঙ্গে সবার সঙ্গে দেখা হয়নি। তবে ওখানে যারা ছিলেন আমাদের সঙ্গে যারা আট ছিলেন, ওই আমরা যেখানে এসপি ফোনে গেছিলাম সেখানে তৃণমূলের কয়েকজন মহিলা দেখছি উপস্থিত ছিলেন। অভয় বাবার এই বক্তব্য প্রকাশে আসবার পর সিপিএম এর পক্ষ থেকে কি জানানো হচ্ছে, সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন। ওরা ওদের ঘটনাকে হারিয়েছে, ওদের আবেগ আছে, যন্ত্রণা আছে, তার প্রতি আমার সম্মান আছে। তার মানে এই নয় যে ওরা যা বলবেন সেটাকে আমাদের ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করতে হবে। বিজেপি মতাদর্শগতভাবে নারী ধর্ষণের বিরোধী নয়। বিজেপি ডাকা আন্দোলনে আদৌ এটা আন্দোলন কিনা নিয়ে প্রশ্ন আছে, যোগ না দেওয়াটাই সঙ্গত হয়েছে। কারণ দুর্ভাগ্যজনকভাবে অভয়ের কাণ্ডর মধ্যেই কেন্দ্রীভূত থাকেননি, তারা বিষয় পরিসরটাকে অনেক বাড়িয়েছেন সামগ্রিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে। আন্দোলনটা এটাই হওয়া উচিত, সামগ্রিক নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতনের যে মানসিকতা, যে দর্শন, তার বিরুদ্ধে। সে কথা অভয় মঞ্চে বলছি। অর্থাৎ আমরা কি শুনতে পেলাম? আমরা স্পষ্ট শুনলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে ওনারা দুঃখ পেয়েছেন, ওনারা সন্তানহারা হয়েছেন, ওনাদের দুঃখটা আমরা বুঝি, কিন্তু তার মানে এই নয় যে ওনারা যা বলছেন তাই আমাদেরকে মেনে নিতে হবে। ওনারা যে আন্দোলন করছেন সেটা আদৌ কোনো আন্দোলন কিনা তা নিয়েই নাকি সন্দেহ আছে। এখন আন্দোলন কথার মানেটা কি? আন্দোলন কথার মানে হলো কোনো একটা বিষয় নিয়ে
কোনো একটা জায়গা বা কোনো একটা স্থানের মানুষেরা যদি আন্দোলিত হয়ে ওঠে, অর্থাৎ অস্থির যদি হয়ে ওঠে, তাহলে আমরা তো সেদিনকে সেই অস্থিরতা কলকাতার রাজপথে আমরা দেখেছিলাম। কত মানুষ সেই মিছিলে হেঁটেছিলেন সেটা তো আমরা দেখেছিলাম। এমনকি এই মিছিলেও এই যে যেটা আমাদের যে ভিডিওটা, তাতেও তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্দোলন হচ্ছে। সিপিএম এর পক্ষ থেকে কি জানানো হচ্ছে? অর্থাৎ দেখুন, এই এত বড় মিছিল যে ঘটনাকে কেন্দ্র করে হতে পারে, সেই মিছিলটা আন্দোলন তো বটেই। তার প্রতি আমার সম্মান আছে। তার মানে এই নয় যে ওরা যা বলবে সেটাকে আমাদের ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করতে হবে। বিজেপি মতাদর্শগতভাবে নারী ধর্ষণের বিরোধী নয়। বিজেপি ডাকা আন্দোলনে আদৌ এটা আন্দোলন কিনা নিয়ে প্রশ্ন আছে। যোগ না দেওয়াটাই সঙ্গত হয়েছে। কারণ দুর্ভাগ্যজনকভাবে ভালো করে আমরা খেয়াল করলাম, প্রথম কথা, এটা কোনো রাজনৈতিক দলের ডাকা মিছিল ছিলই না। এটা কিন্তু এই মিছিলের আহ্বায়ক ছিলেন কিন্তু অভয়ার মা বাবা। অভয়ার মা বাবারই তারাই কিন্তু আবেদনটা জানিয়েছিলেন সমস্ত মানুষের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, সমাজের সর্বস্তরের কাছে, কাউকে বাদ দিয়ে নয়। কারণ আমরা বিচার পাইনি। সত্যি কথা বলতে কি, ওনারা নয়, আমরাও বিচার পাইনি। সেই কারণেই কিন্তু প্রতিবাদ, সেই কারণেই মিছিল, মা বাবার প্রতিবাদ, এবং মা বাবার পাশে সকলে অটোমেটিক্যালি সকলে দাঁড়িয়ে যাবেন। এটা এমন একটা ইস্যু যে কেউই ঘরে বসে থাকতে পারবেন না, পারেনও নি, আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মানুষ অস্থির হয়ে রাস্তায় নেমেছিলেন। তাহলে কি করে বিকাশ রঞ্জন বাবু বললেন যে এটা আন্দোলন কিনা? তাতেই দেখা যাচ্ছে আন্দোলন, দেখা যাচ্ছে মানুষের অস্থিরতা হাতে জাতীয় পতাকা নিয়ে। তাহলে তিনি কি করে বললেন যে এটা আন্দোলন কিনা? তাতেই সন্দেহ আছে। বিজেপির ডাকা আন্দোলন, বিজেপি, এটা তো কোনো রাজনৈতিক দলের ডাকা আন্দোলন ছিলই না। তাহলে ওনার এই কথাগুলোর যৌক্তিকতাটা কোথায়? এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যোগ না দেওয়াই সঙ্গত হয়েছে এই কথাটার মধ্যে। এরকম একটা মিছিলে যোগ না দেওয়া সঙ্গত হয়? সন্তানহারা মা বাবা, তাদের ডাকে একটা মিছিল অর্গানাইজড হচ্ছে, তাতে যোগ না দেওয়া সঙ্গত? তাহলে সঙ্গত, তাহলে কি আমরা একটা নতুন সমাজবিধি তৈরি করছি? নিয়ম যেখানে যে এমনকি পরম শত্রুও যখন একটা দুঃখের সময় আসে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে কোনো বাড়িতে, শত্রু ও শত্রুতা ভুলে তখন তার পাশে গিয়ে দাঁড়ায়। এর অজস্র উদাহরণ আমরা আমাদের জীবনে নিশ্চয়ই দেখেছি। দুই বন্ধুর মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হচ্ছে, আকচাকচি হচ্ছে, একটা অন্য কোনো ক্রাইসিস যখনই তৈরি হয়ে গেল, বন্ধুর বাড়ির থেকে খবর চলে এলো যে কাকা অসুস্থ, দুজনে মিলে একসঙ্গে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়ে গেল তখন। তো এগুলো তো সেরকম ইস্যু। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আন্দোলনে যোগ না দেওয়াই সঙ্গত হয়েছে। এটা সঙ্গত হয়নি, এটা সম্পূর্ণ অসঙ্গত। এই রকম ক্ষেত্রেই মানুষ মানুষের পাশে দাঁড়ায়। এবং আমাদের বুঝতে হবে, ঠিক এই বামপন্থী রাজনীতিটাই কিন্তু পশ্চিমবঙ্গের সমাজকে নষ্ট করে দিয়েছে। এই যে আমরা কোনটা সঙ্গত কোনটা অসঙ্গত, এই বোধটা যে আমরা আজকে হারিয়ে ফেলেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সেই বোধ হারিয়ে ফেলা রাজনৈতিক পরিসরের প্রতিনিধি। পশ্চিমবঙ্গের সমাজ বর্তমানে সম্পূর্ণভাবে তার রাজনীতিকরণ হয়েছে, যেটা হওয়ার কিন্তু কথা নয়। আমার কথা হলো, একই সমাজে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক হাত ধরাধরি করে একসঙ্গে থাকতে পারেন। তারা রাজনীতির বিষয়ে তাদের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু সামাজিক পরিসরটাতে তো তারা একই থাকবেন। যখন একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে, যখন মানুষের বাড়ির বা মানুষের নিজেদের পরিবারের বা কোনো একটা আনুষ্ঠানিকতার প্রশ্ন, তখন তো সেখানে আমরা সমাজবদ্ধভাবে সকলে এক। সেখানে তো রাজনীতি এসে দাঁড়াতে পারে না মানুষের মাঝখানে। কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ কিন্তু রাজনীতি দ্বারা পরিচালিত। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বন্ধুত্বও করে, রাজনীতি বুঝে। সেই মানসিকতারই প্রতিফলন আমরা দেখলাম
বিকাশ রঞ্জন বাবুর এই অদ্ভুত কথার মধ্য দিয়ে আন্দোলনে যোগদান না করাই সঙ্গত হয়েছে। এইরকম আন্দোলনে যোগদান না করবেন না তো কোন আন্দোলনে যোগদান করবেন? এই ধরনের কজে আপনারা একত্রিত হবেন না তো কোন কজে একত্রিত হবেন? ঠিক এই যে রাজনীতিকরণ সমাজের, এইটাই বামপন্থী রাজনীতিকরণ। এটা এই রোগ থেকেই কিন্তু আমরা ভুগছি, যে রোগ থেকে আমাদের 2026-এ মুক্তি পেতে হবে। কোনো রকমভাবেই আমরা এই বামপন্থী দলগুলোকে ভোট দেব না। তার কারণ এরাই কিন্তু সমাজের মধ্যে সেই বিষবৃক্ষের বীজ তারা বপন করেছে। তারা বলছে যে যোগ না দেওয়াই সঙ্গত হয়েছে। এইভাবে মারা যাওয়া একটি মেয়ে, তার হত্যার বিচার হয়নি, সেই দাবিতে যখন মা বাবা আহ্বান করলেন মানুষজনের কাছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো না থাকলে তো এত বড় মিছিলকে অর্গানাইজ করা সম্ভব না। ফলে অর্গানাইজ করবার প্রয়োজনে তাদের আবেদন রাজনৈতিক দলগুলোর কাছেও ছিল যে আপনারা আসুন, আপনারা থাকলেই অর্গানাইজড হতে পারবে, আমরা আবেদন করছি। তো তাদের সেই আবেদনের মান রেখে যে মিছিলটা অর্গানাইজড হলো, তাতে যদি আমরা সবাই একত্রিত হতে না পারি, তাহলে আর কোন বিষয়ে একত্রিত হব আমরা? আর যে সমাজ এই কারণেও একত্রিত হতে পারে না, সেটা কি কোনো সমাজ আদতে? সেই সমাজকে কি আদৌ রেসপেক্ট করা যায়? এবং তারপরে বিকাশ রঞ্জন বাবু কি বললেন সেটা শোনা যাক আর একবার। ভয়ের কাণ্ডর মধ্যেই কেন্দ্রীভূত থাকেননি, তারা পরিসরটাকে অনেক বাড়িয়েছেন সামগ্রিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে। আন্দোলনটা এটাই হওয়া উচিত, সামগ্রিক নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতনের যে মানসিকতা, যে দর্শন, তার বিরুদ্ধে। সে কথা অভয় মঞ্চ বলছে। অর্থাৎ উনি বললেন যে ওনারা অভয়া মঞ্চের সঙ্গে আছেন। কেন? কারণ অভয়া মঞ্চ শুধু অভয়ার মৃত্যুটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা সামগ্রিক নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলছে। বিকাশ রঞ্জন বাবু স্পষ্ট বললেন যে প্রতিবাদটা তো সেটাই হওয়া উচিত, ধর্ষণের যে মানসিকতা, সামগ্রিক নারী নির্যাতন। অভয়া মঞ্চ সেই কথা বলছে। অভয়া মঞ্চ শুধু অভয়ার মৃত্যুর কথা বলছে না, অর্থাৎ পরিষ্কার বিকাশ রঞ্জন বাবু স্বীকার করে ফেললেন যে অভয়া মঞ্চ কেবলমাত্র অভয়ার নামটাকে ব্যবহার করছে। বেশ, তো তাঁরা যদি সামগ্রিক নারী নির্যাতনের কথাই বলেন, তাহলে অভয়া মঞ্চ নাম দিয়েছেন কেন? অভয়ার ব্র্যান্ড ভ্যালিউটাকে ক্যাপিটালাইজ করতে, তাই নয় কি? অভয়ার মৃত্যুটা যদি এইরকম একটা ভয়ঙ্কর, আমার বলতেও খারাপ লাগছে, এইরকম একটা ভয়ঙ্কর মৃত্যু যদি এটা না হতো, এর ব্র্যান্ড ভ্যালু যদি এত স্ট্রং না হতো, অভয়া ব্র্যান্ডটা যদি এতটা স্ট্রং না হতো, তাহলেও কি মঞ্চটার নামটা অভয়া মঞ্চ হতো? তো আপনারা যখন মঞ্চের নামটা অভয়া মঞ্চ দিয়েছেন, তখন অভয়ার মৃত্যুর জন্য স্পেসিফিক প্রতিবাদটা করবেন না কেন? আপনারা অভয়ার ব্র্যান্ড ভ্যালুকে ইউজ করতে চাইছেন, তার মানে অভয়ার মৃত্যুর ঘটনাটা আপনাদের কাছে একটা ব্র্যান্ড which you are capitalizing for your gain। অভয়া মঞ্চের মাধ্যমে একটা বিরাট মানি লন্ডারিং, এইগুলো তো সকলে জানতে পেরে গিয়েছেন এখন। কিন্তু বিকাশ রঞ্জন বাবুর কথাও তো প্রমাণ করে দিল যে ওনাদের কাছে অভয়া শুধুই একটা নাম। অবিলম্বে অভয়া মঞ্চ নামটা পরিবর্তন করে অন্য কোন সামগ্রিক নারী নির্যাতন বিরোধী মঞ্চ নাম দিয়ে দিন না। সামগ্রিক নারী নির্যাতন বিরোধী মঞ্চ, সানানিম নাম দিয়ে দিন। কেন অভয়া মঞ্চ নাম রেখেছেন? একটা মৃত মেয়ে যে কিনা মৃত্যুর আগে লড়াই করেছিল, তার শরীরে সেই লড়াইয়ের চিহ্ন ছিল, সে কিন্তু আসলে ফ্রিডমের জন্য লড়াই করেছে, সে কিন্তু আসলে আত্মবলিদান দিয়েছে। অভয়া কিন্তু শহীদ হয়েছে।
তার মৃত্যু কিন্তু একটা জেসে মৃত্যু নয়, আর তার ঘটনাটা কিন্তু কেবলমাত্র ধর্ষণের ঘটনা নয়। অর্থাৎ কোনো মানুষেরা একদল লোক তাকে দেখে হঠাৎ কামতাড়িত হয়ে পড়ে তাকে ধর্ষণ করতে গেছে, বিষয়টা আদৌ তা নয়, একেবারেই তা নয়। স্পষ্ট তাকে তার উপর অত্যাচার এমন হয়েছে, অর্থাৎ সে রেজিস্ট করছিল, কোনো একটা কারণ ছিল তার উপর আক্রমণ শানানোর, এবং সে রেজিস্ট করেছে, তবেই গিয়ে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, সে রেজিস্ট করেছে, সে বীরাঙ্গনা ছিল। তার মৃত্যুটা একটা জেসে মৃত্যু নয়। সেই কারণেই আপনারা আপনাদের মঞ্চের নাম অভয়া মঞ্চ দিয়েছেন, অথচ অভয়ার মৃত্যুর স্পেসিফিক প্রতিবাদের মিছিলে আপনারা হাঁটেননি। আপনারা কি মানুষ? সত্যিই এখানে প্রশ্ন করতে হবে সিপিএম এর লোকেদেরকে, আপনারা কি সত্যি মানুষ নাকি মানুষের মতন চেহারার অন্য কোনো ধরনের প্রাণী? এতটাও কি অপরচুনিস্ট কোনো মানুষ হতে পারে? এটাও কি সম্ভব? কিন্তু সম্ভব যে সেটা তো আমরা দেখতেই পেলাম, কথাবার্তাগুলো শুনলাম। আমি অনেক দিন আগেই এই ভিডিও শুনেছি, আমি ভাবছিলাম এটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আমি কথা না বলে থাকতেও পারলাম না। কারণ অভয়া তো শুধুই মারা যায়নি, সে কিন্তু সংগ্রাম করেছে। তার হত্যার বিচার কিন্তু আমরা চাই, তার হত্যার রহস্যের কিন্তু উদ্ঘাটন করতে হবে, কিন্তু বামেরা কিন্তু চায় না এর হত্যা রহস্যের উদ্ঘাটন হোক। আচ্ছা বলুন দেখি, কেন বামেরা চায় না অভয়ার হত্যা রহস্যের উদ্ঘাটন হোক? কি কারণ হতে পারে? আপনাদের যার যেটা মনে হবে কমেন্ট সেকশনে জানাবেন। এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে চাই না, কিন্তু এই কথাটা শোনার পর আর চুপ করে থাকতেও পারলাম না। আরও একটা কথা বলে শেষ করি। অভয়ার মৃত্যুর ঠিক পরের মাসেই পশ্চিমবঙ্গে আরও 4টি নারী ধর্ষণের ঘটনা একই সঙ্গে ঘটেছিল। 31শে অগস্টের মধ্যেই ঘটে গিয়েছিল আরও 4টে। একটা বীরভূমে, একটা নদিয়ার কৃষ্ণগঞ্জে, একটা হাওড়া সদরে, এবং আর একটা যদ্দূর মনে পড়ছে মধ্যমগ্রামে। হ্যাঁ, মধ্যমগ্রামে। এবং এই 4টে ঘটনার মধ্যে অগস্ট মাসের মধ্যেই, এবং এই 4টে ঘটনার মধ্যে বীরভূমের ঘটনাটা এবং হাওড়া সদরের ঘটনা দুটোই কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে, হাসপাতালের মধ্যে। অর্থাৎ আর.জি. করের ঘটনাটা যেরকম হাসপাতালের মধ্যে, সেরকম বীরভূম আর হাওড়া সদরের ঘটনাটাও কিন্তু হাসপাতালের মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো যে এক একটা ক্রাইম ফিল্ডে পরিণত হয়েছে, এক একটা ক্রিমিনালস ডেনে পরিণত হয়েছে। সেই রহস্য, কি এমন কারণ ছিল যে অভয়াকে মরতে হলো, সেই রহস্যের উদ্ঘাটন কিন্তু আমরা চাই, এবং সেই দাবি নিয়ে এইবার আমরা ভোট দেব প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে। কোনো ভোট কাটুয়া সিপিএম, ভোট কাটুয়া কংগ্রেসকে ভোট দেব না। আর এই মানে জান্তব্য প্রবৃত্তির যে মানুষেরা আমাদের বুকের ওপর চেপে বসে আছে, তাদেরকে তো এবার ঠেলে সরানোর সময় হয়েইছে। আমরা অভয়ার বিচার চাই, তার দাবিতে এবারের ভোট। সঠিক জায়গায়, সঠিক সময়। থ্যাংক ইউ ভেরি মাচ।